জনগণের ভোটের মাধ্যমে যে সরকারই নির্বাচিত হোক, দিল্লি তার সাথে কাজ করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাব সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় কথা বলেন তিনি। বলেন, ভারতের আশা বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সেটি যত দ্রুত হবে সেটিই ভালো। এ সময় তিনি নিজের সফরের কথা উল্লেখ করে বলেন, উভয় দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ছিল এই সফর। তবে সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করবে, এটিই ভারতের প্রত্যাশা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি ভারত পরীক্ষা নিরীক্ষা করছে জানিয়ে তিনি বলেন, এটি আইনি এবং বিচারিক বিষয়। Thank you very much for your welcome remark, giving the visa for the earliest possible. ভারত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে গুরুত্ব দেয় না। ভারত আশা করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এ মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভারতের দিল্লি থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, ডিক্যাবের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় বিক্রম মিশ্রি তো বলা যায় যে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে একটি ইতিবাচক আভাসই দিয়েছেন। আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, তিনি আর কি কি জানিয়েছেন বিস্তারিত জানাবেন। তার পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল, আমরা জানি গত বছর বাংলাদেশে ৫ আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কে একটি টানাপোড়েন চলছে। তিনি বলছেন যে তাদের পক্ষ থেকে প্রথম যিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী। এবং তিনি বলছেন যে এই শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে কিন্তু একটি সূচনা করেছে দিল্লি, যে তারা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায়, সহযোগিতা করতে চায়, সেটি অব্যাহত আছে। দু দেশের সাথে নানা ধরনের আলোচনাও চলছে, কিন্তু যেই সম্পর্কের স্থবির বিরত আছে, আপনি জানেন ৫ আগস্টের পর স্বাভাবিক ভিসা সেবা বন্ধ আছে, পানি নিয়ে আলোচনা অগ্রগতি নেই, কুশিনের ঘটনা ঘটছে এবং সীমান্ত হত্যা অব্যাহত আছে। এইসব বিষয়ে কাজ করার ক্ষেত্রে তিনি বলেন যে বাংলাদেশের পরবর্তী নির্বাচন, আমরা জানি 2026 ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই তারিখের মধ্যেই বা সেই সময়ের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়াটা বাংলাদেশের জন্য ইতিবাচক বলেও তিনি বলছেন। আমরা জানি যে বিভিন্ন দেশের সরকার কিন্তু বলছে যে রাজনৈতিক দলের সাথে বা রাজনৈতিক যেই দলই ক্ষমতায় আসুক না কেন, সেই একটি পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট থাকলে তাদের যেই দ্বিপাক্ষিক আলোচনা আছে, দ্বিপাক্ষিক সুবিধাগুলো নিয়ে বিষয় বৈঠক আছে, সেগুলো ত্বরান্বিত হয়। সেই কথাটি দিল্লির পক্ষ থেকে বলছে। তারা যে বলছে যে একদমই সম্পর্ক খারাপ, সেটি আসলে বলার উপায় নেই। কারণ বাণিজ্যিক যে সম্পর্কটি আছে, আমরা জানি যে ভারতের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হচ্ছে, তারপরেও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক যে ভলিউমটা আছে সেটা কিছু বেড়েছে। হয়তোবা ব্যক্তি পর্যায়ে পশ্চিমবঙ্গে কিছুটা অবনতি হয়েছে, কিন্তু সার্বিকভাবে বাণিজ্যিক সম্পর্ক বেড়েছে। এবং যে বিষয়গুলো আমরা বলছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর আশ্রয় দেওয়ার বিষয়ে দু দেশের সম্পর্কের একটি অবনতি হয়েছে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কিন্তু এটা বলা হচ্ছে। সেই বিষয়ে দিল্লির মনোভাব কি, দিল্লি কবে নাগাদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিবেন, সেই বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন যে এটি আসলে একটি আলোচনা সাপেক্ষে এবং পরীক্ষা নিরীক্ষা করার বিষয়, এবং বিচারিক এবং আইনি প্রক্রিয়া মেনটেন করেই তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এর বাইরে আর বলার কিছু নেই। জি নাফিসা, আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন যে বাণিজ্য বিষয়ে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে উভয় পক্ষের বাণিজ্যিক যেই লেনদেন রয়েছে তা কিছুটা বেড়েছে, কিন্তু ভারত তো ৫ আগস্টের পরে বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে, বিশেষ করে তাদের রপ্তানি বাণিজ্যে। এ বিষয়টি নিয়ে কি তিনি কিছু জানিয়েছেন বিস্তারিত? তিনি বলেছেন যে এই বিষয়টি আছে, যেটা সেটা খুব একটা বাংলাদেশকে প্রভাবিত করেনি। তিনি বলছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সেই ভলিউমটা বেড়েছে। এবং সেটি আপনি যেটি বলছিলেন যে বাণিজ্যিক ট্রান্সশিপমেন্ট বাতিল করার বিষয়টি, সেটি আসলে বাংলাদেশ ভারতের যে ভলিউম আমরা যদি দেখি বাণিজ্যিক গভর্নমেন্ট পর্যায়ে, সেটিতে কোনো প্রভাব ফেলেনি বলে দিল্লির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। একই সাথে বলা হচ্ছে কুশিনের ঘটনা কেন অব্যাহত আছে, সেটি কেন একটি অফিসিয়াল প্রক্রিয়ার
মেনটেন করা হচ্ছে না। সেই ব্যাপারে তিনি বলেন যে বাংলাদেশকে তারা একটি তালিকা দিয়েছেন 2400 অবৈধ নাগরিকের বিষয়, সেটি আসলে যাচাই বাছাই করাটা কিছুটা দেরি হচ্ছে, সেই কারণেই তাদের এই পথ অবলম্বন করতে হচ্ছে বলেও তারা বলছেন। সীমান্ত হত্যা কবে নাগাদ বন্ধ হবে সেই ব্যাপারেও তিনি বলছেন যে যখন বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ মানব পাচার, অস্ত্র পাচার এইসব যখন বন্ধ হবে, বা আপনি জানেন যে পশু পশু আছে, গবাদি পশু আছে, সেটি একটি কমন জায়গা এই সীমান্ত, সেটি বন্ধ যেদিন হবে তিনি বলছেন যে সীমান্তে কাঁটাতার বেড়া নির্মাণ করা হচ্ছে, সেটি সম্পন্ন হলে তিনি আশা করেন যে এই সীমান্ত হত্যাটিও কমে আসবে। জি, দিল্লি থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাফিজাউদ্দৌলা। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচনকে বিলম্বিত করার কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য যুব সংগঠন আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, গণভোটের বিষয়ে বিএনপির আপত্তি নেই, তবে তা জাতীয় নির্বাচনের দিনই করা সম্ভব। তার মতে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পতিত ফ্যাসিবাদী শক্তি ও দেশি বিদেশি ষড়যন্ত্র। তবে ঐক্য ধরে রাখলে কেউ নির্বাচন বানচালের সুযোগ পাবে না। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে, তবে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভবিষ্যতের রাজনীতিকে আরও ভয়ঙ্কর করে তুলবে। তাই এ বিষয়ে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন সালাহ উদ্দিন আহমেদ। এইটা কিরকম প্রশ্ন আমি বুঝলাম না। এখনই তো আমরা 3টা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা, মহিলা মেম্বারের জন্য একটা, পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না। যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে, বাট দিচ্ছি তো। উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা, পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি তো। ভোটের প্রতি জনমনে অনাগ্রহ দূর করায় কাজ করছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের পরামর্শ অত্যন্ত জরুরি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর নির্বাচন কমিশনে গণমাধ্যমের সঙ্গে সংলাপে নির্বাচন নিয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি। সিইসি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে কমিশন। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ অনেকটা এগিয়েছে। এবারে নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চান বলে জানান এএমএম নাসির উদ্দিন। ইসির সঙ্গে সংলাপে সকালে ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুরে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় 40 জন গণমাধ্যম কর্মী যোগ দিয়েছেন। আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, একটা সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না। আমাদের এই নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। এখানে মিডিয়া লাগবে, আমাদের সিভিল সোসাইটি লাগবে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, এবং সর্বোপরি দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে। এই সংলাপের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, 2 পর্বের এই সংলাপে আজ তো ইলেকট্রনিক মিডিয়ার সাথে এরই মধ্যে সংলাপ শেষ হয়েছে, দ্বিতীয় পর্বে সংলাপের কি খবর রয়েছে আপনার কাছে? দ্বিতীয় পর্বের সংলাপ ঠিক বেলা 2:30টায় শুরু হবে। সেখানে প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা আসবেন, তাদের সাথে নির্বাচন কমিশন সংলাপ করবে। এছাড়া সকালের পর্বের সংলাপের আরও কিছু খবর যদি বলি, সিএসি তো কিছু চ্যালেঞ্জের কথা বললেন। এছাড়া আরও নির্বাচন কমিশনাররা যারা আছেন তারা আরও বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন। তারা বলেছেন বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, সেই সংস্কৃতিটাই চ্যালেঞ্জের, তাই এখানে সুষ্ঠু ভোট অনুষ্ঠান করা অত্যন্ত কঠিন। তো এর মধ্য দিয়ে চ্যালেঞ্জ নিয়েই তাদেরকে কাজ করতে হচ্ছে। তাই সেখানে শুধু নির্বাচন কমিশন নয়, সেখানে প্রশাসন সহ বা যারা ভোট আয়োজনে কাজ করবেন সেই কর্মকর্তা সকলকেই একসাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে নির্বাচনকে সুষ্ঠু করতে হলে। এছাড়া গণমাধ্যম ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা নির্বাচন কমিশনকে নানা পরামর্শ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর কথা সকলের যেটি ছিল সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জারি করা গণমাধ্যম নীতিমালা, যেটি আগামী নির্বাচনে গণমাধ্যম কর্মীদের নির্বাচন কাভার করার জন্য যেটি
নীতিকে অনুসরণ করতে হবে, যদিও এটি নিয়ে আপত্তি রয়েছে এবং এ নিয়ে নির্বাচন কমিশনের সাথে গণমাধ্যম কর্মীদের আলাপও হয়েছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত তার চূড়ান্ত সিদ্ধান্ত জানেনি, তবে এর আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা না বলেই গণমাধ্যম নীতিমালা জারি করেছিল কমিশন। সেখানে বলা আছে ভোট কেন্দ্রে একজন সাংবাদিককে প্রবেশ করতে হলে তাকে সেখানে যে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা আছে তার অনুমতি নিতে হবে। এটি একজন গণমাধ্যম কর্মীর জন্য নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহে একটি বড় বাধা হয়ে কাজ করবে বলে বলছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা, এবং তারা অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনকে যে গণমাধ্যমকে যদি সুষ্ঠু নির্বাচনের সহযোগী হিসেবে তারা পেতে চান তাহলে এই বাধাটা তাদেরকে দূর করতে হবে, কেননা এতে তথ্যের প্রবাহ বাধাপ্রাপ্ত হবে এবং তাৎক্ষণিকভাবে অনেক তথ্য না জানতে পারার কারণে গুজব সৃষ্টি হবে। এই গুজব প্রসঙ্গে একটি কথা বলে, এআই নিয়ে সকলেই আসলে তাদের বেশ আশঙ্কার কথা জানিয়েছেন, যেটি বলছে যে আগামী নির্বাচনে এআই একটি বড় চ্যালেঞ্জ হবে। তবে নির্বাচন কমিশন যেটি বলছে যে এআই এর চ্যালেঞ্জ মোকাবেলায় তারা আসলে কোনো মাধ্যমকেই সংকুচিত বা বাধাপ্রাপ্ত করবে না, তারা সকল সোশ্যাল মিডিয়া সহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে তারা খোলা রাখবেন। তারা চাচ্ছেন তথ্যের অবাধ প্রবাহ, সেখানে গুজব যেমন আসবে তেমনি বস্তুনিষ্ঠ সংবাদও আসবে এবং তাদের বিশ্বাস বস্তুনিষ্ঠ সংবাদের। কর্মীদের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা দেওয়া হয়েছে কিনা, নাকি শুধু প্রধান নির্বাচন কমিশনের যে নির্দেশনাগুলো দিয়েছেন সেটি তারা শুনে এসেছেন? দেখুন, এখানে যে সংলাপ তো আসলে দুই পক্ষেই, এখানে সাংবাদিকরাও তাদের বার্তাগুলো দিয়েছেন যেগুলো এতক্ষণ বলছিলাম, এআই নিয়ে তারা যে কথাগুলো পরামর্শ দিয়েছেন এবং সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহের জন্য তারা অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনকে। এছাড়া প্রবাসী ভোট সহ নানা বিষয়ে তারা নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে। জবাবে নির্বাচন কমিশনও তাদের অবস্থান সাংবাদিকদের ব্যাখ্যা করেছে। এই যে পারস্পরিক সংলাপ অনুষ্ঠিত হলো নির্বাচন কমিশনের সাথে গণমাধ্যমের, এবং আরেকটি বিষয় গণমাধ্যম নির্বাচন কমিশনের যেটি বলেছে যে নির্বাচন কমিশনের অংশীজনদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে গণমাধ্যম, তাই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অবাধ করতে চাইলে এখানে গণমাধ্যমের একটি বড় ভূমিকা আছে। তাই গণমাধ্যম চাইছে নির্বাচন কাভারে যে সকল বাধা আছে সাংবাদিকদের জন্য, মাঠের সাংবাদিকদের জন্য, সেসব দূর করতে জন্য নির্বাচন কমিশন সকলের আগে কাজ করে। আপনাকে অনেক ধন্যবাদ। গুম, বিচার বহির্ভূত হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না। তাদের সবাইকেই বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তাজুল। জানান, আওয়ামী লীগ আমলে সংগঠিত বিচার বহির্ভূত হত্যা ও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহেই দাখিল হবে। 24-এর অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 14 অক্টোবর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 2। গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। তারা দৃঢ় প্রতিজ্ঞার নিয়ে এই কাজটা করে যাচ্ছেন। আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে। শেখ হাসিনা পরিবার এবং 11টি শিল্প গ্রুপের পাচার করা অর্থ ফেরাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকগুলোকে 12টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে বলা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে গভর্নরের সাথে বৈঠক করেন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। ব্যাংকগুলোকে হাসিনা পরিবার এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিড গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ সহ 11টি শিল্প গ্রুপের পাচারের টাকা ফেরাতে বিশেষ উদ্যোগ নেয়ার নির্দেশ দেওয়া হয়। এজন্য সব ব্যাংকেই আন্তর্জাতিক 12টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে হবে। বৈঠকে অর্থ ফেরাতে সহযোগিতা করার কথা জানান ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পলাতক 81 পুলিশ কর্মকর্তার মধ্যে বিভিন্ন দেশে 15 জনের অবস্থান নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে তাদের দেশে ফেরাতে রেড অ্যালার্ট জারির অনুরোধে এখনও সাড়া দেয়নি ইন্টারপোল। পুলিশ সদর দপ্তর বলছে, মানবাধিকার ও রাজনৈতিক ইস্যু বিবেচনায় অনেক সময় ইন্টারপোল নোটিশ জারি করে না। তবে পলাতকদের দেশে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলছে পুলিশ।
আলোচিত সাবেক ডিআইজি হারুনুর রশিদের যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে দুটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পলাতক ডিআইজি হারুন এবং সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম যুক্তরাষ্ট্রে আছেন জানিয়েছে পুলিশ, আর সাবেক কমিশনার হাবিবুর রহমান আছেন যুক্তরাজ্যে। এছাড়া প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম আছেন ভারতে বলছে পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে যান আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক পুলিশ কর্মকর্তা। গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক পুলিশের ৮১ জন সদস্য। তাদের মধ্যে ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি ১৩ জন, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার ২০ জন এবং অন্যান্য পদমর্যাদার ৪৮ জন। পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক কর্মকর্তারা বাংলাদেশে অপরাধী হলেও যে দেশে আছেন সেখানকার আইন, মানবাধিকার ও রাজনৈতিক বিষয় বিবেচনায় নেয় ইন্টারপোল। তাই আবেদন করলেও সবসময় রেড অ্যালার্ট জারি হয় না। অনেকেই মনে করে যে আমরা হয়তোবা রেড নোটিশের বিষয়ে আমরা হয়তোবা অতখানি তৎপর না, কিন্তু বিষয়টা তা না। আমরা হয়তো আবেদন করি, আমাদের দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কারণ এটা একটা রেগুলার প্রসেস। কিন্তু ইন্টারপোলের এখতিয়ার তারা রেড নোটিশ জারি করবে কিনা। সরকারি কর্মচারী বিধিমালায় কর্মস্থল থেকে পালানো শাস্তিযোগ্য অপরাধ। পলাতকদের দেশে ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছায় জোর আইনজীবীর। রাজনৈতিক বা ধর্মীয় বা জাতিগত চরিত্র বহন করে এরকম কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না। আর মূলত এমন আবেদন কনসিডারেশনের ক্ষেত্রে যদি তারা এটা উপলব্ধি করে যে এরকম কিছু তা ইন্ডিকেট করছে, তখন তারা সেই সকল আবেদন খারিজ করে দেয়। গত ৭ আগস্ট ডিআইজি থেকে পরিদর্শক পদমর্যাদার ৪০ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিতর্কিত ভূমিকার কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ৫৫ জনকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তা নদীর পানি বাড়ায় নীলফামারী ও লালমনিরহাটে নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ২০,০০০ মানুষ। তলিয়ে গেছে ফসলের মাঠ, ক্ষতিগ্রস্ত অনেক ঘরবাড়ি। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। নীলফামারীতে তিস্তার এক পাশে তীরের প্রধান বাঁধে দেখা দিয়েছে ভাঙন। ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে অস্বাভাবিকভাবে বেড়েছে তিস্তা নদীর পানি। রোববার রাতে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যা মৌসুমের সর্বোচ্চ। আশপাশের এলাকায় জারি করা হয় রেড অ্যালার্ট। সেই সাথে স্থানীয়দের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রশাসন। প্রবল স্রোতের তোড়ে নীলফামারীতে তিস্তা তীরের একপাশে প্রধান বাঁধে ভাঙন দেখা দেয়। এছাড়া খালিশা চাপানি ইউনিয়নের ২২ পুকুর গ্রামে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। নদীর পানি উপচে বসতবাড়িতে ঢুকে পড়ছে, তলিয়ে গেছে ফসলের মাঠ। আমাদের বাড়িঘর চলে গেল, ক্ষেত খেলা আবাদ শিবির সব নষ্ট হয়ে গেল। আমাদের কিছু বাড়ির খাবার দাবার কিছু নেই। আমাদের এই রাস্তা ডুবে গেছে, ডুবে যাওয়া বাড়িঘর পর্যন্ত পানি উঠছে। লালমনিরহাটে পানিবন্দী হয়ে পড়েন হাতীবান্ধা, আদিতমারি, কালীগঞ্জ ও সদর উপজেলার নিচু এলাকার মানুষ। তলিয়েছে রাস্তাঘাট ও আমনের ক্ষেত, ভেসে গেছে ঘেরের মাছ। শুকনো খাবারের সংকটে স্থানীয়রা। ফজরের দিকে দেখি যে আমাদের এলাকায় ভরপুর পানি, পানি এসিয়া মনে করেন যে আমাদের ঘর তলে গেছে। চোখের ওপর পানি, পানি খালি বাড়তে আছে। বাচ্চা কোচ্চা নিয়ে আমরা খুবই টেনশনে আছি, কোথায় যাই। দুর্গতদের সহায়তার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে পৌঁছে দেওয়া হবে ত্রাণ। পানিবন্দী তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে এবং আশ্রয়কেন্দ্র আছে। যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাবো এবং আমরা প্রয়োজন সাপেক্ষে ত্রাণের ব্যবস্থা করব। প্রশাসন ও বিজিবির উদ্যোগে জেলার দুর্গত এলাকায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, এরই মধ্যে তো আমরা জেনেছি যে তিস্তা নদীর পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এর ফলে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। দেখুন, গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু বিপদসীমার প্রথমে ১০, পরবর্তীতে কিন্তু ২০ এবং সর্বশেষ রাত ১১টার পর কিন্তু ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়, যার দরুন কিন্তু তিস্তা যে তীরবর্তী নিম্নাঞ্চল আছে, নিম্ন অঞ্চলের মানুষ কিন্তু রাত কিন্তু আতঙ্কে কেটেছে। তবে আজকে সকালে আসার খবর হচ্ছে তিস্তা ব্যারেজ পয়েন্টে যে ৪৪টি গেট খুলে রাখা হয়েছে, সেখানে কিন্তু বিপদসীমার প্রথমে ৩ সেন্টিমিটার, আর কিছুক্ষণ আগে প্রাপ্ত যে খবর সেখানে কিন্তু ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা ব্যারেজ এলাকায় পানি কিন্তু নিচ দিয়ে প্রবাহিত হলেও তার ভাটিতে যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে হাতীবান্ধা,
কালীগঞ্জ আদিতমারির যে তীরবর্তী নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণ পানি ঢুকে গেছে, যার ফলে কিন্তু এখানে কিন্তু প্রায় 5 উপজেলায় প্রায় 20,000 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়ে এবং তাদের মানবতর জীবনযাপন করছে। আমরা আজকে দেখেছি যে এখানে কিন্তু পানি প্রবাহ বেশ বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন জায়গাতেও কিন্তু পানি যাচ্ছে এবং কিছু কিছু জায়গা আছে যে রাস্তাঘাট তলিয়ে গেছে, তাদের স্কুল কলেজ বন্ধ ছিল, তারা সেখানে যেতে পারেনি, গবাদি পশু নিয়ে সমস্যায় রয়েছেন, শুকনা খাবার রয়েছে, সংকট রয়েছে, গোখাদ্যর সংকট হয়েছে, সব মিলে কিন্তু দুর্ভোগ কিন্তু ক্রমেই বেড়ে চলছে। পানি কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা এখন এই এলাকার মানুষ দেখছেন না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি ক্রমেই তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু কমে যাচ্ছে, ধারাবাহিকতায় কিন্তু তিস্তার ভাটিতে যে অঞ্চলগুলো আছে সেগুলোতে হয়তো কিছুক্ষণ বা সন্ধ্যার পর পানি কিন্তু নেমে যাবে বা যেতে পারে বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা এই বন্যার ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম লালমনিরহাট জেলা প্রশাসক HM রকিব হায়দারের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বন্যার জন্য কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং তাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। পাশাপাশি ইউনোদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন বন্যা কবলিত যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো যান। আমরা দেখেছি যে প্রত্যেক ইউনোগুলো বা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা কিন্তু বন্যা কবলিত যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে যাচ্ছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। সব মিলে কিন্তু বন্যার দুর্ভোগ কিন্তু ক্রমেই বেড়ে চলছে। তবে সন্ধ্যার পর আশার বাণী শোনা গেলে যেতে পারে, সেটি বলছেন প্রাণী উন্নয়ন বোর্ড। তো এ ছিল আমার কাছে বন্যার পর সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন নানা বয়সী মানুষ। দেশ ও জাতির মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমা উদযাপনে বৌদ্ধবিহারগুলোতে আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠানের। চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির সহ বিভিন্ন বিহারে ধর্মীয় সমাবেশের পাশাপাশি অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ এবং ভিক্ষু সঙ্গে পিণ্ডদান অনুষ্ঠিত হয়। এই প্রবারণা পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিনী পূর্ণিমা 3 মাস পর আমাদের এই পবিত্র প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধমূর্তি দান সহ দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় রাঙামাটি রাজবন বিহারে। এ সময় সুন্দর ভবিষ্যতের জন্য বিশেষ প্রার্থনা করেন পুণ্যার্থীরা। আমাদের প্রার্থনা থাকবে যাতে পার্বত্য জমে শান্তি সহ বাংলাদেশের শান্তি অব্যাহত থাকে। এখানকার যারা ধার্মিক নাগরিকবৃন্দ আসছেন তারা যাতে সুচারুভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের ধর্মীয় কার্যাদি পালন করতে পারে, সেজন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। 3 মাস বর্ষাবার শেষে প্রবারণা পূর্ণিমা উৎসবে মেতে ওঠেন খাগড়াছড়ির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বান্দরবান রাজবিহারে সকাল থেকে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। বিভিন্ন বিহারে ধর্মীয় আলোচনা সভার পাশাপাশি দেশ ও বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আমরা ফুল দিয়ে বৌদ্ধর পূজা করব এবং আমাদের শহরের শান্তির জন্য মঙ্গল কামনা করব। অনুষ্ঠান বিহারে সংঘদান, অষ্টপরিক্রমা দান সহ নানাবিধ অনুষ্ঠান এবং ফানুস উত্তোলন থেকে শুরু করে আমরা যাবতীয় অনুষ্ঠান করে থাকি। অশুভকে বর্জন করে আত্মশুদ্ধি, সত্য ও সুন্দরকে বরণে পটুয়াখালীর বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। বিহারের পাশাপাশি জেলার রাখাইনপাড়ায় উৎসবের আমেজ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা আজ। প্রতি বছর দুর্গোৎসবের পরবর্তী পূর্ণিমায় হয় এই পূজা। এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। সেজন্য এই পূজা কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। সনাতন শাস্ত্র মতে লক্ষ্মী ধন সম্পদ, সমৃদ্ধি ও সৌন্দর্যের দেবী। পঞ্জিকা অনুযায়ী বেলা 11:54 থেকে পূর্ণিমা তিথি শুরু হবে, আর মঙ্গলবার সকাল 10:01:45 এই তিথি শেষ হবে। এই সময়ের মধ্যে লক্ষ্মী পূজা উদযাপন করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। মণ্ডপ ছাড়াও ঘরে ঘরে এই পূজার আয়োজন করেন হিন্দুরা। সন্ধ্যায় করা হয় প্রদীপ প্রজ্বালন। চাকসু নির্বাচন পরিচালনায় প্রায় 350 কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য কাজ তদারকি করবে রোভার স্কাউট ও বিএনসিসির শতাধিক সদস্য। তবে আলোচনা ছাড়াই নির্বাচন পরিচালনা কর্মকর্তা নিয়োগে নির্বাচন কমিশনের উদ্যোগে অসন্তুষ্ট বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
15 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা। পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এরই মধ্যে বিভিন্ন স্তরে 280 জন কর্মকর্তা, 65 জন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা ছাড়াও রোভার স্কাউট ও বিএনসিসির সদস্য চেয়ে বিভিন্ন বিভাগ ও কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কমিশন। নেওয়া হয়েছে প্রশিক্ষণের উদ্যোগও। সবগুলোকে অ্যাকুমুলেট করে আমরা যেখানে মনে করব যাকে দিলে আমাদের কার্যটা প্রপারলি সম্পাদন হবে, আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেব, তাদের জন্য একটা ট্রেনিং করব। তবে নিরপেক্ষতা নিশ্চিতের স্বার্থে আলোচনা করে জনবল নিয়োগ করা উচিত ছিল বলে মনে করেন বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রার্থীরা। কারা দায়িত্ব পাচ্ছেন সে বিষয়ে প্রার্থীদের জানানোর দাবি তাদের। কমিশনারের বাদে বাকি যারা আছেন সংশ্লিষ্ট বা কাদেরকে নেওয়া হচ্ছে স্পষ্ট করে প্রশাসন এখনো কোনো কিছু আমাদেরকে জানায়নি। পরামর্শ নেওয়ার মতো কোনো উদ্যোগ ওনারা গ্রহণ করেনি। এই কমিশনকে সুষ্ঠু নিরপেক্ষ করে গড়ে তোলার জন্য প্রার্থীদের প্রায়োরিটি দিতে হবে, প্রয়োজনে বারবার বসতে হবে প্রার্থীরা কি চায় এবং নির্বাচন কমিশনে কারা অন্তর্ভুক্ত হচ্ছে, কারা নির্বাচন পরিচালনা করবে, আমরা সেটা জানা দরকার। নির্বাচন প্রক্রিয়াটাকে নিরপেক্ষ পক্ষপাতহীন রাখার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা আরও জোরদার হওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ হচ্ছে আমাদের সংগঠনগত জায়গা থেকে আমরা বিভিন্ন রকম দাবি জানিয়েছি নির্বাচন কেন্দ্রে, কিন্তু প্রশাসন থেকে এখনো পর্যন্ত সেসব ক্ষেত্রে কোনো সদুত্তর আমরা পাইনি। চাকসু নির্বাচনে হল ও কেন্দ্রীয় সংসদ মিলে মোট প্রার্থী 908 জন। স্বাস্থ্য, আবাসন, পরিবহন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দুর্গাপূজার ছুটি শেষে আবারও উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাকসু নির্বাচনের প্রার্থীদের নিরলস প্রচারণায় জমজমাট রাবি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান প্রার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন তারা। তবে 16 অক্টোবর ভোট হওয়া নিয়ে শঙ্কায় শিক্ষার্থী ও প্রার্থীরা। 29 সেপ্টেম্বর থেকে পূজার ছুটি এবং এর আগে শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনের কারণে 1 সপ্তাহ বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। পরে জরুরি সভায় রাকসু নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। রাকসু নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান হাবিব, ছুটি শেষে উৎসব মুখর পরিবেশে ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু অনেকে 16 অক্টোবর রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, এর কারণ কি আসলে? রাকসু নির্বাচন কখন হবে এই নিয়ে আসলে শুরু থেকেই নানান ধরনের জটিলতা তৈরি হয়। আর এই যে আবারও সবশেষ যে 16 তারিখের যে তারিখটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে চতুর্থ বাতের মতো দেওয়া তারিখ, অর্থাৎ 3টি তারিখ পরিবর্তন হয়েছে নির্বাচনের। গত মাসের 15 তারিখ নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা হয়, এরপরে সেটি পরিবর্তন করে 28 তারিখে দ্বিতীয় দফা করা হয়। 28 তারিখে দুর্গাপূজার বিষয়টি মাথায় আনার পরে 25 সেপ্টেম্বর নির্বাচন করার কথা ছিল, সেটি আবারও পিছিয়ে গিয়ে 16 অক্টোবরে তারিখ নির্ধারণ করেছে। এই যে বারবার নির্বাচন কমিশনের বারবার তারিখ পরিবর্তন এবং দাবি আদায়ের জন্য বিভিন্ন পক্ষ থেকে এক এক সময় দাবি উঠছে, সেই দাবিগুলোকে একটা সহনীয় পর্যায়ে রাখতে গিয়ে একটা সমঝোতা করতে গিয়ে নির্বাচন কমিশন বারবারই বিভিন্ন ধরনের তারিখ পরিবর্তন করেছে। তফসিলের ভোটার তালিকা প্রকাশ বা প্রার্থী তালিকা প্রকাশ, এইসবেও পরিবর্তন, শিডিউল পরিবর্তন করা হয়েছে। এইসবের কারণেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়ে আছে। আরেকটি জিনিস, সবশেষ যে পরিবর্তনটি, যে তারিখ পরিবর্তন করা হয়েছে সেটির মূল কারণ ছিল শিক্ষক কর্মচারীদের আন্দোলন। সেই আন্দোলনটি তারা স্থগিত করেছে, এখন পর্যন্ত প্রত্যাহার করে নেয়নি। এই কারণে তারা যদি আবারও এটিকে, যেটি তাদের পোষ্য কোটার বিষয়ে যে আন্দোলনটি চলছিল এবং শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে শাস্তির দাবিতে যে আন্দোলনটি চলছিল, সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নেয়নি এখন পর্যন্ত। এই কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সংশয় আছে যে কোনো সময় যদি শিক্ষক কর্মচারীরা এই আন্দোলনটি আবারও তারা শাটডাউনের মতো কর্মসূচিতে যায়, তাহলে হয়তো এটি বাধাগ্রস্ত হবে। তবে প্রার্থীরা এবারে যেটি জোরালোভাবে বলছে যে এটি এক ধরনের ষড়যন্ত্র, যে রাকসু নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়ারই অংশ হিসেবে মনে করছে এবং সেটি পিছানো নয়, হয়তো বাতিল করার জন্যই সেই প্রক্রিয়া করছে। তো এবারে যেটি দেখছি যে সব প্যানেলের প্রার্থীদের পক্ষ থেকেই কিন্তু দাবি করা হচ্ছে যে এবারে নির্বাচন পেছানোর আর কোনো ধরনের
ধরনের সুযোগ দেওয়া হবে না এবং তারা অনেকেই বলছেন যে এটি যে কোনো পক্ষ থেকে ষড়যন্ত্র হলে তাদের প্রতিহত করা হবে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাও 16 অক্টোবরে নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে তারা শেষ করে রেখেছে এবং এই তারিখেই নির্বাচন করার জন্য তারা যেসব প্রস্তুতি আছে এবং করতে পারবে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা এইভাবেই কথা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছে যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে তাদের আলাপ হয়েছে এবং তারাও এই নির্বাচনটি যাতে আর পেছানোর মতো পরিবেশ না হয় সেটি তারা চেষ্টা করছে। আর সেটিকে মাথায় রেখে কিন্তু প্রার্থীরা এখন প্রচারণা আবারও বেশ জোরালোভাবে শুরু করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। নানা নাটকীয়তার পর শুরু হয়েছে বিসিবির ঘটনাবহুল নির্বাচন। সকাল 10টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। বোর্ড পরিচালক নির্বাচনের প্রাথমিক ফলাফল সন্ধ্যা 6টায় প্রকাশ করা হবে। আর রাত 9টায় ঘোষণা হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফলাফল। অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীন এবারের নির্বাচন। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নতুন সভাপতি হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। সরকারি হস্তক্ষেপের অভিযোগে একযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করেন 16 প্রার্থী। পরে আরও 4 প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এক্সাইটমেন্ট তো থাকবে দুটো, একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি, আমি নিজেও নির্বাচনে দাঁড়িয়েছি। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। উইনিং লুজিং ইম্পর্টেন্ট বা মোর ইম্পর্টেন্ট যে আমরা একত্রে ক্রিকেট নিয়ে কাজ করা মোর ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় হয়নি। বাট বিসিবি নির্বাচনের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস সাহা, যতটা উত্তাপ ছড়িয়েছে নির্বাচনের আগে, নির্বাচনের দিন আসলে ততটাই ঢিমে তালে চলছে নির্বাচন। সর্বশেষ খবর জানাবেন। সবশেষ খবর যদি বলি, দেখুন আর 1.5 ঘন্টার কম সময় আসলে ভোট গ্রহণ হবে, কারণ বিকাল 4টায় কিন্তু আসলে বাফুফের নির্বাচন শেষ হতে যাচ্ছে। এর মধ্যে আসলে নির্বাচন কমিশনারের সাথে একটু কথা বলার সুযোগ হয়েছিল। তিনি যতটুকু বলেছেন যে প্রত্যাশা অনুযায়ী আসলে ভোট পড়েছে, যেহেতু অনেক ক্লাব এবার নির্বাচন থেকে সরে গেছে, তো ওই সব ভোটাররা কিন্তু আসলে এই নির্বাচনে ভোট দিতে আসবেন না, তেমনটি আশা ছিল। ওই অনুযায়ী এখন পর্যন্ত তারা আসেনি, কিন্তু যারা আসলে ভোট দিতে পারে এমন লোক কিন্তু অলরেডি 2:30টার মধ্যে এসে ভোট দিয়েছে এবং কিছু সংখ্যক ভোট বাকি রয়েছে। এবং এর মধ্যে অনলাইনের ভোট আসলে কমপ্লিট হয়ে গেছে। এবার বাফুফের যে বিসিবির যে অনলাইনের ছিল, ভোট দেওয়ার নিয়ম ছিল, সেটি শেষ হয়ে গেছে এবং 4টায় যখন ভোট গ্রহণ শেষ হবে তখন কিন্তু আসলে জানা যাবে আসলে কত পার্সেন্ট বা কতটুকু ভোট, কতজন মানুষ ভোট দিতে এসেছিল এবার বিসিবি নির্বাচনে। আপনাকে জানিয়ে রাখি, মিনিট 10 আগে এখানে বাফুফের যে সাবেক সভাপতি ফারুক আহমেদ, তিনি কিন্তু এখানে এসেছেন নিজের ভোটটি দিতে। তিনি এবার ক্যাটাগরি 2 থেকে আসলে লড়ছেন। তিনি ক্যাটাগরি 2 থেকে লড়ছেন এবং তারও কিন্তু আসলে বিসিবিতে এই নির্বাচনে অংশগ্রহণ করা হঠাৎ করেই। তিনি কিন্তু আসলে যখন দায়িত্বটি হারিয়ে ফেলেন তখন কেউই ধারণা করেনি তিনি নির্বাচন করবেন এবং তিনি একটু আগে এখানে এসেছেন এবং তিনি কথা বলেছেন। তিনি খোঁজ খবর রেখেছেন, সকাল থেকে বলছিলেন যে বিসিবি নির্বাচনটা সুষ্ঠুভাবে হচ্ছেন। তিনি আপাতত খুশি এবং খুশি মনে ভোট দিতে গিয়েছেন এবং সে প্রত্যাশা করছে তার জয়ের ব্যাপারে, আসলে সে প্রত্যাশা করছে সাবেক বিসিবি প্রেসিডেন্ট। এখন পর্যন্ত আসলে বিসিবির যে নির্বাচনের ভোটের যে অবস্থা সেটি আসলে ঢিলেঢালাভাবেই চলছে, কিন্তু যারা ভোট দেওয়ার, যারা ভোটার, আসলে যারা ভোট দিতে পারবেন এমন ভোটাররা কিন্তু আসলে আসছে এবং ভোট দিচ্ছে। বিসিবি নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী পিয়াস সাহা। এরই সাথে শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।